হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চার্মিং এডুকেশন। গতদিন আমরা ডিসকাস করেছিলাম ডাব্লিউবিসিএস প্রিলিমস 2020 এর কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে। গতকাল আমরা পার্ট 1 আপলোড করেছি, ইংলিশ কম্পোজিশন। আজকে আমরা আপলোড করতে চলেছি সেকেন্ড পার্ট। আজকে আমরা ডিসকাস করব এর পার্ট 2, অর্থাৎ 26 নম্বর কোশ্চেন থেকে 50 অবধি। প্রথম দিন আমরা 1 থেকে 25 অবধি আপলোড করেছিলাম। ফার্স্ট কোশ্চেন, আজকের প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দি নেম অফ লেক বিটুইন গোদাবরী অ্যান্ড কৃষ্ণা ডেল্টিক রিজিয়ন? অপশান এ কোলেরু লেক, অপশান বি পুলিকট, অপশান সি চিল্কা, অপশান ডি লোকটাক লেক। রাইট অ্যান্সার কোলেরু লেক। কোলেরু লেকটা কি, এর ব্যাপারে কতগুলো ইনফরমেশন গভর্নমেন্ট জবের পার্সপেক্টিভে বা স্পেশালি ফর ডাব্লিউবিসিএস। ইন স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, এটা অন্ধ্রপ্রদেশের অন্তর্গত একটা অংশ। কোলেরু ইজ লোকেটেড বিটুইন কৃষ্ণা অ্যান্ড গোদাবরী। দ্য লেক সাপোর্ট 200 স্পিসিস অফ বার্ডস ইনক্লুডিং দি ক্রিটিক্যালি endangered স্পিসিস স্পুনবিল্ড স্যান্ডপাইপার। ক্লিয়ার? নেক্সট আরেকটা যে লেকের ব্যাপারে আমরা দেখলাম, চিল্কা লেক। চিল্কা কোথায়? স্প্রেড ওভার পুরী, খুর্দা অ্যান্ড গঞ্জাম ডিস্ট্রিক্ট অফ উড়িষ্যা, স্টেট অন ইস্ট কোস্ট অফ ইন্ডিয়া অ্যাট দ্য মাউথ অফ দায়া রিভার following into the Bay of Bengal, covering an area over 1100 কিলোমিটার। ক্লিয়ার? এরা চিল্কা লেক তার মানে দয়া রিভারের সাথে সংযুক্ত, আর এটা পুরী অঞ্চলে উড়িষ্যা স্টেটের অন্তর্গত দুটি জেলা, খুর্দা আর গঞ্জাম, এই দুটি জেলা। লোকটাক লেক নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড ইজ ফেমাস ফর ফার্মডিস ফ্লোটিং ওভার ইট। এই যে আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি ছবিটা, দ্য লেক ইজ লোকেটেড অ্যাট মৈরাং ইন মণিপুর স্টেট। তাহলে এটা কোথায়? মৈরাং। কোথায়? মণিপুরের মৈরাঙ্গে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দ্য লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন্ডিয়া। দুধের সব থেকে বেশি উৎপত্তি বা উৎপন্ন করা হয়, উৎপাদনকারী যে কান্ট্রি সেটা হচ্ছে ইন্ডিয়া। অপশান কি কি ছিল? ইউএসএ, চায়না, অস্ট্রেলিয়া। অপশান ইন্ডিয়া, অপশান এ। নেক্সট কোশ্চেন, NetGrid will start by 31st December 2020, option B 31st December 2019, option C 31st March 2020, and option D 15 August 2020. Right answer option A 31st December 2020. NATGRID এটা কি? ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড অর NATGRID। NATটা এসেছে ন্যাশনাল থেকে, গ্রিড ন্যাশনাল ইন্টেলিজেন্স থেকে NAT গ্রিড, NetGrid. This is set up to track any terror suspect and prevent terrorist attack with real-time data. Union Home Minister Amit Shah recently reviewed the progress of the rupees 3,400 crore project. Clear? এটা স্পেশালি করা হয় 26/11 মুম্বাই টেরর অ্যাটাক যেটা হয়েছিল তার সেটার দেখে বা তার ভয়াবহতাকে অবজার্ভ করে এখন হোম মিনিস্টার এর প্রচুর টাকা ইনভেস্ট করেছেন যাতে এর কাজটা আরও ভালোভাবে করতে পারে। তাহলে এটা কত 31st December 2020. The Constitution of India was adopted by Indian Constituent Assembly. Option A Indian National Congress, option B Indian League, option C Indian Constituent Assembly, none of the above. The option C right answer. 30 question number, the English established their first factory in India at Surat. Option A Bombay, option B Surat, option C Sutanuti, option D Madras. Right answer Surat. ব্রিটিশরা সবার প্রথম তাদের ফ্যাক্টরি সুরাটে, ভারতের সুরাটে এরা স্থাপন করেছিল। কত? আগস্ট 24, 1608
1608। 31 রিজনিং এর কোশ্চেন এটা। A is C's son, C and Q are sister, Z is Q's mother, P is son of Z, how is P related to A? তার মানে P related to A, এর P কি হয়? তার মানে A, আচ্ছা এখানে যে রিলেশন বলেছে রিলেশনটাকে আমরা এখানে করেছি। A is C's son, তার মানে A হলো সি এর সান, তার মানে আমরা প্লাস যে সাইনটা দিয়েছি, প্লাস সাইনটা পুত্র বোঝাতে বা মেল বোঝাতে, একজন পার্সন মেল যদি হয় বা পুত্র যদি হয় বা ছেলে হলে সেটা প্লাস, আর মাইনাস যে ডিনোট করেছি এগুলো মহিলা বা ফিমেল বোঝানোর জন্য। তাহলে এ সি এর সান ফার্স্ট ক্রাইটেরিয়া, এটা হলো নিচে। নেক্সট সি অ্যান্ড কিউ আর সিস্টার, সি অ্যান্ড কিউ আর সিস্টার, এটা মাইনাস এটা মাইনাস, মাঝে একটা দাগ একটা লাইন, তার মানে এরা এই রিলেশনটা দাগ বলতে এটা বুঝিয়েছি সিস্টার, ফাদার অ্যান্ড সিস্টার। জেড ইজ কিউস মাদার, তাই জেড কিউ এর মাদার, তার মানে এটা মাইনাস জেড কিউ এর মাদার। পি ইজ সান অফ জেড, তাহলে এর জেড, তার মানে পি এখানে ভুল এটা করা হয়েছে, পি ইজ সান বলেছে, তাহলে এটা প্লাস হবে। এবার রিলেশন কি, হাউ পি ইজ রিলেটেড টু এ, তাহলে এ এর পি কী হয়, সম্পর্কে কী হয়, ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা অ্যাকচুয়ালি, ব্রাদার এখানে হচ্ছে না, আঙ্কেল শুধু আঙ্কেলের থেকে আঙ্কেল ঠিক, যদি ম্যাটার্নাল আঙ্কেল অপশন না থাকতো তাহলে আঙ্কেল অ্যাপ্রোপ্রিয়েট ছিল, যেহেতু ম্যাটার্নাল আঙ্কেল আছে তাহলে এখানে অপশন বি ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। কোশ্চেন, নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দি অ্যাক্ট 3 1872? সোশ্যাল রিফর্ম অ্যাক্ট, এটা কি অ্যাক্ট 3 1872 হুইচ উড পারমিট এনি ডিসেন্টার্স টু ম্যারি whomever they choose under new civil marriage law, তার মানে একজন এই বিবাহগত যে নিয়ম ছিল বা রীতি ছিল সেই রীতিটার পরিবর্তন এনেছিল, এবং একজন চাইলে তার পছন্দ মতো যে কোনো বিয়ে করতে পারে, তার পছন্দের যে কোনো ব্যক্তিকে, বা এটা সোশ্যাল রিফর্ম এনেছিল, সেই কারণে এটা সোশ্যাল রিফর্ম অ্যাক্ট। 33 ফাইন্ড দি অড ওয়ান আউট, চারটে অপশান, জুলজি, ফিজিওলজি, বোটানি, ফিলোসফি। খুব ইজিলি আমরা যদি দেখি লাইফ সায়েন্স বা বায়োলজির তিনটে পার্ট, জুলজি এর বাংলা প্রাণীবিদ্যা, ফিজিওলজি শারীরবিদ্যা, বোটানি উদ্ভিদবিদ্যা, ফিলোসফি দর্শন, তাহলে ফিলোসফি অড ওয়ান আউট, তাহলে এটা অড, এদের মধ্যে তিনটে লাইফ সায়েন্স বা সায়েন্সের স্ট্রিম, বায়োলজি আর এটা আর্টসের। নেক্সট কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য অ্যাংলো ভেদিক কলেজ? দয়ানন্দ সরস্বতী, লালা হংসরাজ, আত্মারাম অ্যান্ড মহাদেব গোবিন্দ রানাডে। রাইট অ্যান্সার লালা হংসরাজ। এনার আরেকটা নাম হচ্ছে মহাত্মা হংসরাজ, ইনি অ্যাংলো ভেদিক কলেজের প্রতিষ্ঠাতা। স্বামী দয়ানন্দ ফাউন্ডেড উইথ গুরুদত্তা বিদ্যারাথী the Dayanand Anglo-Vedic School System DAV in Lahore in 1886, তাহলে কত 1886 লালা হংসরাজ অ্যাংলো ভেদিক কলেজটি স্থাপন করেন। ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট টু গেট জিআই ট্যাগ, জিআই ট্যাগ বলতে কি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, যে কোনো একটি বস্তু কোনো একটি এরিয়াকে ডিনোট যদি করা হয় তখন তাকে জিআই ট্যাগ দেওয়া হয়। সবার প্রথম এটা দার্জিলিং টি ইন্ডিয়াতে জিআই ট্যাগ পায়, কত সালে, এটা 2004 বা 2005 এই ইয়ারে। বিটুইন এপ্রিল কিছু ইনফরমেশান জিআই ট্যাগ রিলেটেড, এটা যদি দেখতে চাই, আমরা যেহেতু বেঙ্গলে থাকি তাহলে ওয়েস্ট বেঙ্গলে জিআই ট্যাগের রিসেন্ট, বেঙ্গলে আমাদের কাছাকাছি কলকাতা রসগোল্লা, বাংলা রসগোল্লা জিআই ট্যাগ কত সালে পায় বা কত তারিখে, লাস্টে 14 নভেম্বর 2017, 2017 সালে 14 নভেম্বরে জিআই ট্যাগ পায় রসগোল্লা। আর between April 2016 to March 2017 33 product have received the GI tag, এটা অতটা ইনফরমেটিভ নয়, এই ডেটা এখন চেঞ্জ হয়ে গেছে এই আজকের দিনে। দ্য মিনিস্ট্রি অফ টেক্সটাইলস প্রোভাইড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর রেজিস্ট্রেশন অফ হ্যান্ডলুম প্রোডাক্ট আন্ডার দি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস অ্যাক্ট 1999, তাহলে এটা কত, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই অফ গুডস অ্যাক্ট 1999-এ। তাহলে যদি এই টাইপের কোনো অ্যাক্টে বা কত সালে রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা এখান থেকে এটা পাবো। আর যদি রসগোল্লা আসে বাংলার তাহলে সেক্ষেত্রে কত এদের ডেট, 14 নভেম্বর 2017। নাম্বার আর প্লেসড ইন দ্য ফিগার বিলো,
অন দ্য বেসিক অফ সাম রুলস। নিচে নাম্বারগুলো এখানে বসানো আছে কিছু নিয়ম ফলো করে। ফাইন্ড দি কারেক্ট অল্টারনেটিভ টু রিপ্লেস দি কোশ্চেন মার্ক। তাহলে এখানে যে কোশ্চেন মার্ক আছে এখানে কারেক্ট অল্টারনেটিভ কী হবে আমাদের এখানে দেখতে হবে যে এদের রিলেশনটাকে অবজার্ভ করতে হবে। রিলেশন যদি দেখি তাহলে এখানে 5 আর 9 আছে, তাহলে 5 × 2 - 1 9, 9 × 2 18 - 1 17, 14 × 2 28 - 1 27, 20 × 2 40 - 1 39। অপশন সি ইজ রাইট অ্যান্সার। লিটারেসি রেট ইন ওয়েস্ট বেঙ্গল ইন 2011 সালে লিটারেসি রেট শিক্ষার হার কত ছিল? শিক্ষিতর যে হারটা 77%. হুইচ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন গিভেন অফিসিয়াল স্ট্যাটাস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড রিগার্ডেড এন্ডেঞ্জার্ড বাই ইউনেস্কো? তার মানে পশ্চিমবঙ্গের কোন ভাষাটাকে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ বা আদিবাসীদের যে ভাষা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ কোন ভাষাটাকে এন্ডেঞ্জার্ড বলা হয়? মানে এরা বিপদগ্রস্ত, মানে অ্যাকচুয়ালি বিপদগ্রস্ত বলতে এন্ডেঞ্জার্ড বলতে কোনো কিছু বিপন্ন প্রায়, মানে যার অস্তিত্ব নেই বা হারাতে চলেছে, সেটা ইউনেস্কো স্বীকৃতি দেয় যে এটা এখন এন্ডেঞ্জার্ড একটা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। কুড়ুখ ল্যাঙ্গুয়েজ অপশান কী ছিল? সাঁওতালি না, সাঁওতালি এন্ডেঞ্জার্ড নয়, কুড়ুখ ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জার্ড, কুড়মালি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাদরি ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? Question number 39. When Indian rupees gets depreciated vice versa US dollar, it usually makes our, যদি ইউএস কি বলেছে, যদি ইন্ডিয়ান রুপিসের মান যদি কমে যায় বা রেট ভ্যালু কমে যায় কম্পারেটিভ উইথ ইউএস ডলার, ডলারের থেকে, আমেরিকান ডলারের থেকে যদি এর ভ্যালু কমে যায় তাহলে আমাদের কি হবে? চারটে অপশান: এক্সপোর্ট চিপার অ্যান্ড ইম্পোর্ট কস্টলিয়ার। এক্সপোর্ট বলতে রপ্তানি আর ইম্পোর্ট বলতে আমদানি, বাইরে কোনো কিছু পাঠানো সেটা এক্সপোর্ট, আর ইম্পোর্ট হচ্ছে বাইরে থেকে কিছু আনা। তাহলে এক্সপোর্ট বাইরে পাঠানোটা সস্তা, মানে বাইরে পাঠানোর সময় তার দাম পাওয়া যাবে না, প্রপার ভ্যালু আমরা পাবো না, প্রপার ভ্যালু পেলেও সেটা দাম কম হবে। আর ইম্পোর্ট কস্টলিয়ার, বাইরে থেকে কিছু আনতে গেলে সেটা অনেক দাম দিতে হবে বেশি। অপশান বি ইম্পোর্ট চিপার, মানে বাইরে থেকে আনতে গেলে কোনো কিছু সেটা খুব সস্তা, কিন্তু পাঠাতে গেলে সেটা বেশ কস্টলি। তাহলে এক্সপোর্ট যদি কস্টলিয়ার হয় তাহলে সেটা বেশি আমাদের লাভজনক হবে সবসময়, কারণ আমি বাইরে যদি কোনো কিছু আমি বিক্রি করছি, অ্যাকচুয়ালি এক্সপোর্ট বলতে আমি আমার ঘর থেকে আমি কাউকে কোনো জিনিস বা কোনো দ্রব্য, কোনো একটা পণ্য বিক্রি করছি, তাহলে তার যদি আমি দাম বেশি পাই তাহলে সেটা আমার ঘরে বেশি মূলধন ঢুকবে। কিন্তু আমি যদি বাইরে থেকে আনতে গিয়ে বেশি দাম পাই, বেশি দাম দিতে হয়, তাহলে সেটা আমার ক্ষেত্রে ক্ষতিকারক। বোথ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কস্টলিয়ার, নো এফেক্ট অন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। তাহলে ফার্স্টে এটা এলিমিনেশন আমরা করে দিতে পারি। অপশানের রাইট অ্যান্সার এক্সপোর্ট, মানে আমার যদি ডলার আছে, যদি $1 মানে ইন্ডিয়ান রুপিস যদি হঠাৎ করে 100 টাকা হয়ে যায়, তাহলে আমি যদি বাইরে কোনো কিছু দিতে যাই, আমার কাছে আজকে একটা কোনো কিছুর দাম যদি হয়তো 100 টাকা ইন্ডিয়ান ভ্যালুতে, আমার কাছে একটা যে কোনো বস্তু বা একটা পণ্যের দাম 100 টাকা, তাহলে একটা পণ্য যদি আমেরিকান বা বাইরে আমি এক্সপোর্ট করি, যেখান সেই ডলার কারেন্সি আমি কত $1 পাবো। কিন্তু যদি আমার ইন্ডিয়ান রুপিসের ভ্যালু যদি 50 টাকা হয়ে যায়, তাহলে বস্তুটার দাম যদি 100 টাকা হয়, সেই পণ্যটার দাম, তাহলে আমরা তখন $2 পাবো প্রত্যেকটা পণ্য পিছু। তাহলে এক্সপোর্ট চিপার হলে আমাদের টাকার ভ্যালু কমে গেলে তখনই এক্সপোর্ট চিপার হয়, ইম্পোর্ট কস্টলি। এবার একই ক্ষেত্রে যদি আমি উল্টোভাবে ভাবি ঘটনাটাকে, বাইরে থেকে আমরা কোনো একটা বস্তু নিচ্ছি, সেই বস্তুটার হয়তো আমেরিকা থেকে আমি একটা কোনো বস্তুকে আনছি, সেই বস্তুটা আমার ইন্ডিয়ান ভ্যালু যদি 100 টাকা হয়, তাহলে আমার সেই বস্তুটা যদি দাম $1 হয়, তাহলে আমাকে $1 দিতে হবে, 100 টাকা দিতে হবে। আর যদি আমার ইন্ডিয়ান রুপিসের ভ্যালু যদি 50 টাকা প্রতি ডলার হয়, তাহলে আমাকে সেই ক্ষেত্রে কি দিতে হবে? 50 টাকা দিতে হবে। মানে 100 টাকা আমি সেক্ষেত্রে দুটো জিনিস পাবো এই হিসেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। স্যার সিভি রামান was awarded Nobel Prize for his work connected with which of the following phenomenon of radiation? কি এটা? স্ক্যাটারিং is right answer. Nobel Prize in Physics 1930 was awarded to Sir Chandrasekhar Venkat Raman for his work on scattering of light and for the discovery of the effect named after him. Clear? তাহলে স্ক্যাটার অফ লাইফ, তাহলে স্ক্যাটারিং ইজ রাইট অপশান। 41 কোশ্চেন নাম্বার 41। নীল দর্পণ বাই দীনবন্ধু মিত্র পোর্ট্রেস দি প্লাইট অফ ইন্ডিগো প্ল্যান্টার্স।
ক্লিয়ার? অপশান কী কী ছিল? বেঙ্গলি আর্টিসান, তাহলে অপশান বি ইজ রাইট অ্যান্সার, ইন্ডিগো প্ল্যান্টার্স। নেক্সট, দি লেটার এল এম এন ও পি কিউ আর এস টি in their order are substituted by 9 integers 1 to 9 but not in that order. 4 is assigned to P. The difference between P and T is 5. The difference between N and T is 3. What is the integer assigned to N? তার মানে N এর ভ্যালু কত? কি এখানে অনেকগুলো অ্যালফাবেট পরপর দেওয়া আছে, এদের 9 ইন্টিজার মানে 1 থেকে 9 অবধি এদের ভ্যালু পরপর, কিন্তু পরপর নয়, নট ইন দ্যাট অর্ডার, মানে 1 2 এরকমভাবে নয়। আচ্ছা, 4 ইজ অ্যাসাইন টু পি, তার মানে পির ভ্যালু হচ্ছে 4। দ্য ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড টি ইজ 5। পি 4 আর টি হচ্ছে, এর ডিফারেন্স হচ্ছে 5। তার মানে আমরা খুব ইজিলি এখানে ভাবতে পারি 1 আর 9 এর থেকে বেশি কোনো সংখ্যা নেই, তাহলে 4 এর সাথে 5 ডিফারেন্সে একটাই মাত্র নাম্বার, সেটা কত? সেটা হচ্ছে 9 ফার্স্ট। অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এন অ্যান্ড টি ইজ 3, তাহলে এন অ্যান্ড টি এর ভ্যালু মানে এর ডিফারেন্স হচ্ছে 3। তাহলে 9 থেকে যদি ডিফারেন্স 3 বিয়োগ করি আমরা সব 6 পাবো, তাহলে এন আর টির ভ্যালু হচ্ছে, এর ডিফারেন্স হচ্ছে 3, তাহলে এন এর ভ্যালু 6 আর টি এর ভ্যালু 9। হোয়াট ইজ ইন্টিগার অ্যাসাইন টু এন? তাহলে আমরা এইভাবে যদি এই প্রথমে আমরা এইটা ভ্যালু, এন এর ভ্যালু পি আর 9 এর ভ্যালু যদি আমরা এই টি এর ভ্যালু 9 এটা যদি বসিয়ে নিই, তাহলে আমরা কি দেখতে পারবো? এইবার আমরা যদি সাজাই এটাকে, তাহলে 4, এটা উল্টো করে আমাদের দেখতে হবে, তাহলে 4 আমরা এখানে 9 কখন আনতে পারবো? যেহেতু এল এম এন ও পি কিউ আর এস টি পরপর লিখে নিলাম, এটা আমরা বসানোর পরে আমরা এখানে 9 এর ভ্যালুটা কীভাবে পাবো? এখানে 4, তাহলে আমরা যদি এবার কনস্ট্যান্ট আমরা যদি এগোতে থাকি, তাহলে এখানে 5 হতো, 6 7 8, তাহলে 88 হয়ে যেত। তাহলে 4 আর 8 এর ডিফারেন্স তো, মানে টি এর ভ্যালু যদি 8 হয়ে যায়, তাহলে পি আর টি এর ডিফারেন্স তো 4 হচ্ছে, তাহলে পসিবল নয়। তাহলে টি 9 আর 4 এর ভ্যালু, তার মানে 5, এদের ডিফারেন্স এখানে 9 হলে তাহলে আমার 9 হতে হবে। তাহলে আমরা এবার উল্টো দিকে যাই, তাহলে 5 6 7 8 9, তবেই পসিবল হচ্ছে টি ইকুয়াল টু 9 এবং ডিফারেন্সটা তাদের 5 হচ্ছে। তাহলে এইভাবে বসালে আমরা এন এর ভ্যালুটাও ঠিক 6 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এখানে এন এর ভ্যালু কত? 6। হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স? অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্সের প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছিল? কত? 1999 23rd November, মহাত্মা গান্ধী, রাইট অ্যান্সার। অল ইন্ডিয়া খিলাফত কংগ্রেস ইন November 99 আর জয়েন্ট কনফারেন্স অফ দি মুসলিম অ্যান্ড হিন্দুস, তার মানে এই খিলাফত, অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স কাদের মধ্যে হয়েছিল? মুসলিম আর হিন্দুর মধ্যে। ওয়াজ কল্ড অ্যাট দিল্লি, এটা দিল্লিতে হয়েছিল। অফ দ্য মুসলিম লীগ প্রেসিডেন্ট, এই সময় মুসলিম লীগ প্রেসিডেন্ট কে ছিলেন? ফাজুল হক। ক্লিয়ার? তাহলে এর সাথে রিলেটেড কোশ্চেন কী হতে পারে? সেই সময় এটা কোথায় হয়েছিল? অল ইন্ডিয়া খিলাফত কংগ্রেস দিল্লিতে। এখানে পার্টিসিপেশন পার্টি কী ছিল? হিন্দু অ্যান্ড মুসলিম। সেই সময় মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিল ফাজুল হক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 44, দ্য ক্যাটারপিলার ক্রাউলস আপ আ পোল 75 inches হাই। তাহলে একটা ক্যাটারপিলার বা শুয়োপোকা কি একটা, মানে ক্রাউলস বলতে কি? ক্রাউলস আপ মানে এরা যেভাবে এদের যে মুভমেন্টটা বা লোকোমোশনটাকে ক্রাউলিং বলা হয়। তাহলে 75 inches একটা পোলের উপর ওঠার চেষ্টা করছে, স্টার্টিং ফ্রম দি গ্রাউন্ড, একদম গ্রাউন্ড লেভেল থেকে, মাটি থেকে। ইচ ডে ইট ক্রাউলস আপ 5 inches, প্রত্যেক দিন এরা উপর দিক মানে ক্রাউলিং করে কত? 5 ইঞ্চি উপরে ওঠে। অ্যান্ড ইচ নাইট ইট স্লাইডস ডাউন 4 inch, এবং প্রত্যেক রাতে এরা 4 ইঞ্চি করে নিচে নেমে যায়। হোয়েন উইল ইট ফার্স্ট রিচ অ্যাট দ্য টপ অফ দ্য পোল? 71st ডে, 71 ডে বা 71st ডে, 71তম দিনে এরা 75 ইঞ্চি পোলটাকে কভার করতে পারবে। কীভাবে এটা হচ্ছে? আমরা যদি প্রথম রাতে দেখি, তাহলে 5 ইঞ্চি উঠলো, পরের দিন সকালে সে কি আলটিমেট 4 ইঞ্চি নেমে গিয়ে 1 ইঞ্চি উঠলো, তার প্রগ্রেস হচ্ছে 1 inch। এইবার তাহলে খুব ইজিলি, তাহলে একদিনে 1 ইঞ্চি হলো 75 ইঞ্চি কত দিনে? সে যাবে 75 দিন। কিন্তু 71st ডে কেন হলো? তার কারণ হচ্ছে লাস্ট যে নাইটটাতে, সেদিন তো সে উঠে পড়লো সকালে, সে সারাদিনে উঠে পড়লো 75, তাহলে এর থেকে 4 মাইনাস হবে তো পরের দিন, মানে ওই নাইটটা, ওই রাতটি ক্রস করার পর, ওই রাতটা পেরোনোর পরেই সে 4 ইঞ্চি নিচে নামবে। তাহলে তার আগের দিনই তো সে 75 উঠে গেল,
তাহলে 71তম দিনে তো সে 75, তার মানে এর থেকে 4 মাইনাস করলে তারপরে সেটা আসে 71, তার মানে এটা 71 ডে। ক্লিয়ার? নেক্সট, হু অথার্ড দি স্প্রিন্ট অফ ইসলাম? স্প্রিন্ট অফ ইসলামের রাইটার বা অথারকে? সাইদ আমির আলী। এই বুকটা গুগলে অ্যাভেলেবেল আছে, কেউ চাইলে পড়ে নিতে পারে। এটা স্প্রিন্ট অফ ইসলাম, এটা ধর্মীয় একটা গ্রন্থ। 46, ইন্টারন্যাশনাল ডে অফ দি ট্রফিস ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 29th জুন, 29শে জুনে। সোমাশিলা ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? অন্ধ্রপ্রদেশ। এই যে সোমাশিলা ড্যাম, the Somashila Dam is a dam constructed cross the Pina River near Somashila, Nellore district of Andhra Pradesh in India. অন্ধ্রপ্রদেশের নীলোর ডিস্ট্রিক্টে এটা, আর পিনা রিভারের ওপর, এই যে রিভারটা এটা পিনা রিভার। ক্লিয়ার? তাহলে এটা কোন স্টেটে? অন্ধ্রপ্রদেশের নীলোর ডিস্ট্রিক্ট এটা। Next question, how many Indian states have how many Indian states have touched the border of West Bengal? 5 state. আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডারটা, কতগুলো ভারতের কতগুলো রাজ্য এর সাথে স্পর্শ করে আছে? 5টা রাজ্য স্পর্শ করে আছে। কি কি সেগুলো? আসাম নর্থ ইস্টে সাইডে আসাম, সিকিম নর্থে, বিহার নর্থ ওয়েস্টে, ঝাড়খণ্ড ওয়েস্টে অ্যান্ড উড়িষ্যা সাউথ ওয়েস্টে। তাহলে আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড উড়িষ্যা। থ্যাংক ইউ।